নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় চৌধুরী বুবাই আর আপনারা আছেন সঞ্জয় চৌধুরী ইউটিউব চ্যানেলের সাথে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব একদমই রিসেন্ট টপিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া পৌঁছে গেছেন। হ্যাঁ, অনেক বাধা বিপত্তি সমেত, অনেক বাধা বিপত্তিকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদী পুতিনের সঙ্গে দেখা করতে চলে গেছেন। গতকালকের ঘটনা, এবং উনি সেফলি সেখানে ল্যান্ড করেছেন এবং সেখানে তার গ্র্যান্ড ওয়েলকাম করা হয়েছে রাশিয়ার তরফ থেকে। প্রধানমন্ত্রী এই নিয়ে 6 বারের জন্য রাশিয়া গেলেন। এই রাশিয়া যাওয়ার পেছনে কিন্তু আমরা যদি খুব রিসেন্ট যে গ্লোবাল যে কনফ্লিক্টগুলো হচ্ছে, গ্লোবাল যে ঘটনাগুলো ঘটছে, আমরা যদি জিও পলিটিক্সটাকে ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া যাওয়াটা কিন্তু খুব একটা সহজ কাজ ছিল না। বিশেষ করে আমেরিকা কিন্তু অনেক রকমভাবে হুমকি দিয়েছে, বিশেষ করে রাশিয়ার সাথে ইউক্রেনের যে কনফ্লিক্টটা চলছে, যে ঝামেলাটা চলছে। কি বলবো, একটা দুঃখের ঘটনা। গতকালকেই রাশিয়া ইউক্রেনের যে রাজধানী কিভের ওপরে কিন্তু অনেক বেশি বোম বর্ষণ করেছে, মিসাইল লঞ্চ করেছে ওখানটাতে, এবং তাতে একটি হসপিটাল মিসাইল পড়ে যায় এবং সেটা ব্লাস্ট হয়ে যায় এবং তাতে বেশ কিছু সংখ্যক প্রাণহানি হয়। এটা নিয়ে কিন্তু বিভিন্ন মিডিয়াতে, ওয়ার্ল্ড মিডিয়াতে লেখালেখি হচ্ছে এবং এটা নিয়ে খুব বড়সড়ভাবে আলোচনা হচ্ছে। এবং এটাকে আমরা কোইন্সিডেন্স বলবো, দুর্ভাগ্য বলবো, যে প্রধানমন্ত্রী যেদিন রাশিয়াতে পৌঁছালেন সেই দিনই এই ধরনের একটা ঘটনা ঘটলো। তো রাশিয়া যাওয়াটা প্রধানমন্ত্রীর পক্ষে কিন্তু কোনো মতে একটা সহজ কাজ ছিল না। বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে প্রধানমন্ত্রী তথা ভারতের উপরে অনেক রকমভাবে চাপ আসছিল যাতে এই মুহূর্তে তিনি রাশিয়াতে ভিজিট না করেন, পুতিনের সাথে তার যেন কোনো মতে দেখা না হয়। তারপরও সব বাধা বিপত্তি পেরিয়ে রাশিয়াতে তিনি পৌঁছেছেন এবং তার একটা ভব্য ওয়েলকাম হয়েছে। এই যে তিনি রাশিয়ায় গেলেন, এই রাশিয়াতে যাওয়ার ফলে ভারতের সঙ্গে রাশিয়ার কি কি চুক্তি হতে পারে, এবং আমরা ছোটো থেকেই পড়ে এসেছি যে ভারত এবং রাশিয়া তখন তো সোভিয়েত ইউনিয়ন ছিল, ভারত এবং সোভিয়েত ইউনিয়ন একদম বাল্য বন্ধু। তারপরে তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে রাশিয়া যখন তৈরি হলো, তখন রাশিয়ার সঙ্গেও ভারতের সম্পর্ক মোটেও কিন্তু খারাপ হয়ে যায়নি। এরা কিন্তু সেই বাল্যবন্ধুর যে বন্ধুত্ব প্রীতি, সেটা কিন্তু সেই প্রথম থেকে বজায় রেখে আসছে। পুতিন হওয়ার পর থেকে কিন্তু এই বন্ধুত্ব কিন্তু আরও বেড়েছে। আমাদের সাথে রাশিয়ার যে ট্রেড, সেই ট্রেডটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এখনও অবধি আমরা $65 বিলিয়ন রাশিয়ানদের সাথে আমরা ট্রেড করি, আমাদের বিজনেস হয়। যদিও আমরা রাশিয়া থেকে পারচেস করি সব থেকে বেশি, কিন্তু আমাদের ভারত থেকে রপ্তানিতে আমরা এখন অনেক পিছিয়ে রয়েছি। এখনও অবধি আমরা $4 বিলিয়ন পৌঁছাতে পেরেছি, যা আমরা রাশিয়াতে রপ্তানি করি। তো এই রপ্তানির পরিমাণ এবং আমদানির পরিমাণ, এইটা একটা ব্যালেন্স অবস্থায় যতদিন না পৌঁছাবে ততদিন কিন্তু একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবো না আমরা। তো এই বিভিন্ন ট্রেড নিয়ে, সিকিউরিটি নিয়ে, ডিফেন্স নিয়ে, টেকনোলজি নিয়ে এবং জিওপলিটিক্যালি এটা কতটা স্ট্রং দিক, আমাদেরকে কতটা স্ট্রং বানাবে না দুর্বল বানাবে, এই নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওতে থাকুন, আমার সাথে থাকুন, এবং এখনও অবধি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার পুরনো চ্যানেলটা, যেটা বাংলাদেশকে নিয়ে বানিয়েছিলাম, যে ভারতের সাথে বাংলাদেশের রেল চুক্তিতে ভারত কীভাবে লাভবান হবে, এটা আপনারা অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন, অনেক বেশি সাবস্ক্রাইবার পেয়েছি আমি ওই আগের ভিডিওটা থেকে। আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। চলুন আমরা শুরু করি। তার আগে আমরা দেখে নেব যে ভারত রাশিয়াতে পৌঁছানোর পরে তার যে ওয়েলকাম হয়েছিল, আমরা টুইটার হ্যান্ডেল থেকে এই ছবিগুলো আমরা দেখব। চলুন আমরা দেখে নিই। প্রথমেই যে ছবিটি দেখতে পাচ্ছি, এখানটাতে প্রধানমন্ত্রী, ওখানকার একজন সিনিয়র নেতা রয়েছেন, তার সাথে তিনি আলাপচারিতা করছেন, এবং পিছনে এয়ার ইন্ডিয়ার প্লেন আমরা দেখতে পাচ্ছি। মোদি এই প্লেনেই গতকালকে 7:30 নাগাদ তিনি পৌঁছেছেন রাশিয়াতে, মস্কোতে, এবং এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটা তাকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে এবং তিনি রাশিয়ান মিলিটারির সামনে দিয়ে রেড কার্পেটে তিনি হেঁটে আসছেন, এবং এই রেড কার্পেটটা যথেষ্ট বড় রেড কার্পেট। এই যে রেড কার্পেট, এবং আমি যদি প্লেনের ছবি দেখতে পাই, প্লেনের ছবি দেখাবো, প্লেনের মধ্যেও যে সিঁড়িটা ছিল, তিনি যে সিঁড়ি দিয়ে নেমেছেন, সেই সিঁড়িতেও কিন্তু রেড কার্পেট পাতা ছিল। রেড কার্পেট একটা গ্র্যান্ড ওয়েলকামের সাইন। এটা কিন্তু এই সাইনগুলো, ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ। এই সাইনগুলো থেকে বোঝা যায় যিনি দেশ ভিজিট করতে যাচ্ছেন তার সাথে সেই দেশের সম্পর্ক কেমন, সেখানে কে তাকে রিসিভ করতে আসছে। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু অনেক কিছু ডেসক্রাইব করে। এগুলো কিন্তু ছোটো ছোটো পয়েন্টগুলোকে আপনারা যদি ধরতে পারেন, তাহলে বুঝবেন যে কার কতটা বড় গ্র্যান্ড ওয়েলকাম হচ্ছে, কার সাথে অত বেশি পাত্তা দেওয়া হচ্ছে না যাকে। এই জিনিসগুলো কিন্তু এইসব জিনিস, ছোটো ছোটো জিনিস থেকে বোঝা যায়। তো আমরা পরের ছবিতে আসবো। এইখানে তিনি হেঁটে আসছেন গ্র্যান্ড রাশিয়ান আর্মিদের সামনে দিয়ে। এই যে আমি বললাম প্লেনের ছবি দেখুন, প্লেনের মধ্যেও কিন্তু প্লেন থেকে যে সিঁড়িটা রয়েছে, সেই সিঁড়ির মধ্যেও
আপনারা দেখতে পাবেন যে এখানে রেড কার্পেট পুরো সিঁড়ি জুড়ে পাতা হয়েছে। এই রেড কার্পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলুন আমরা আরও দেখে নিই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে যখন মিললেন, যখন দেখা করলেন, তখন কিভাবে তার ওয়েলকাম করলেন তিনি। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, পুতিনের সাথে মোদির সেই আইকনিক সিগনেচার, হাতে হাত ধরে হ্যান্ডশেক করা, এইটা কিন্তু গোটা ওয়ার্ল্ড লিডাররা এখন ফলো করে। আমরা দেখতে পাই যে সব জায়গাতেই যে লিডাররা অন্যদের সাথেও যখন হাত মেলায়, তখনও তারা কিন্তু সেই মোদি যে স্টাইলে হাত মেলায় সেইভাবেই কিন্তু হাত মেলায়, দুই হাত ধরে একদম এইভাবে, একদম একটা হাতের উপরে হাত রেখে। তো চলুন আমরা পরের ছবিতে আসি। মানে গলা মেলার যে মানে ভাই ভাই, দেখেই মনে হচ্ছে পুতিন এবং মোদি দুজন ভাই ভাই, অনেক দিন বিছড়া হওয়া, কুম্ভকে মেলে মে বিছড়া হওয়া সেই দুই ভাই, এমনভাবে গলা মিলছে। চলুন আমরা দেখি নরেন্দ্র মোদী যখন পুতিনের আবাসনে যখন দেখা করতে গেলেন, তখন পুতিন কিন্তু নিজে বাইরে দাঁড়িয়ে থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি আপ্যায়ন করেছেন, তিনি সেখান থেকে তাকে রিসিভ করেছেন। মোট কথা তিনি গাড়ি থেকে তাকে রিসিভ করেছেন। চলুন আমরা একবার এই ভিডিওটা চালিয়ে দেখে নিই। Еще раз добрый день, очень рад вас видеть. आदरणीय प्रधानमंत्री जी, परम दोस्त, आपका स्वागत है, हार्दिक स्वागत है। आपको देखने से मुझे बड़ी खुशी है। Официальные разговоры у нас состоятся завтра. औपचारिक बातचीत कल होने वाली है। А сегодня мы можем в такой домашней обстановке спокойно поговорить, наверное, о тех же вопросах, но неофициально. और आज अनौपचारिक रूप से हम घर के वातावरण में हम उसी मामलों पर बात कर सकते हैं। তাহলে এখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পুতিনের একজন ইন্টারপ্রেটার ছিলেন, তার রাশিয়ান ভাষাকে হিন্দিতে ট্রান্সলেট করে প্রধানমন্ত্রীকে বোঝাচ্ছিলেন। এবং এখানে প্রথম যে কথা তিনি প্রথমে বলেন যে এখানে আজকে তারা বসে জাস্ট নর্মাল কথাবার্তা বলবেন, এবং যে অফিসিয়াল কথাবার্তা যেটা হবে সেটা কিন্তু কালকে হবে, অর্থাৎ আজকে অফিসিয়াল কথাবার্তা হবে, কিন্তু আনঅফিসিয়ালি সেই অফিসিয়াল কথাগুলোই আনঅফিসিয়ালি তারা হালকাভাবে ছোট করে ডিসকাস করে নিতে পারে, মানে সেই দিন এই কথাটাই বলা হলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংকেত যে উনি কতটা উৎসাহী হয়ে আছেন যে অফিসিয়াল কথাবার্তা তিনি বলবেন। তিনি তো কালকে অফিসিয়াল কথাবার্তা বলবেন, মানে আজকে অফিসিয়াল কথাবার্তা হবে, যেহেতু ভিডিওটা আমি আজকে বানাচ্ছি, এটা গতকালকের ঘটনা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমি। কিন্তু তিনি বললেন যে আজকে আমরা আনঅফিসিয়ালি সেই সব কথাগুলো নিয়ে ডিসকাস করতে পারবো এবং আলোচনা করতে পারবো। তো তিনিও কিন্তু অধীর আগ্রহে আছেন যে এই যে আলোচনাগুলো হবে, যে দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক কতটা ডিপ হতে চলেছে এই দুদিনের সফরে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে। আমরা কিন্তু তাকিয়ে থাকবো সেসব নিউজের দিকে। তো এখন যদি আমরা আলোচনা করি যে দুই দেশের মধ্যে কি কি চুক্তি হতে পারে এবং দুই দেশের বিজনেস রিলেশন এবং ইকোনমিক রিলেশন কতটা স্ট্রং হবে, এটা নিয়ে কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করবই। তার আগে আমরা একটু আলোচনা করে নিই কি কি আলোচনা হতে পারে। দেখুন, ভারত যেভাবে, আমরা যদি জিওপলিটিক্স দেখি, ভারত যেভাবে টেকনোলজিতে হোক, আর্মিতে হোক এবং ইকোনমিতে হোক, সব দিক দিয়ে যেভাবে বুস্ট পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, তো এটা কিন্তু গোটা বিশ্ব কিন্তু তাকে বিশ্বগুরু হিসেবে অলরেডি মেনে নিয়েছেন। আমেরিকা তাকে বলে দিয়েছে মোদি ইজ দ্য বস, ঠিক আছে। সুতরাং এখন ইন্ডিয়াকে যে হালকাভাবে নেবে সে কিন্তু মানে সে পস্তাবে আর কি। ভবিষ্যতে বিশ্বের গুরু ভারত হতে চলেছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে রাশিয়ান সফরে গেছেন, এই সফরে কিন্তু একটা জিনিস খুব মারাত্মকভাবে রাশিয়া কিন্তু চায়নাকে বুঝিয়ে দিতে পেরেছে এবং বুঝিয়ে দিতে চাইছে আর কি, যে চায়না কিন্তু একমাত্র ডিপেন্ডেন্সি না, রাশিয়া কিন্তু শুধুমাত্র চায়নার ওপরে ডিপেন্ডেন্ট করে থাকতে চাইছে না। রাশিয়া কিন্তু ভারতকে সেই জায়গাটা দিতে চাইছে, ভারতকে কিন্তু সেই জায়গাটা তৈরি করাতে চাইছে যে ভারত আস্তে আস্তে রাশিয়ার সমকক্ষ চায়নাকে টপকে গিয়ে, চায়নাকে পেরিয়ে গিয়ে এমন একটা ইকোনমি, এমন একটা টেকনোলজি তৈরি করুক, এমন একটা মার্কেট তৈরি করুক যেখান থেকে রাশিয়াও ভারতের ওপর ডিপেন্ডেন্ট হতে পারে। চায়নার ওপরে যে যে কারণের জন্য রাশিয়া ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে, সেই সব ডিপেন্ডেন্সিগুলো চায়না থেকে সরিয়ে সেগুলো ভারতে যেন তৈরি করা যায় মেক ইন ইন্ডিয়া প্রসেসের দ্বারা। আরও একটা জিনিস, ভারতের সঙ্গে রাশিয়ার কিন্তু টেকনোলজি ট্রান্সফারের একটা ডিল আগে থেকেই হয়েছিল,
এবার কিন্তু সেই ডিলের ওপরে আমার মনে হয় স্বাক্ষর পড়ে যাবে। এটা নিয়ে খুব বড় একটা আলোচনা হতে চলেছে। আমরা কিন্তু জেট ফাইটার, আমাদের যে তেজস MK1, সেটা কিন্তু আমরা বানিয়ে ফেলেছি, কিন্তু তার ইঞ্জিন কিন্তু আমরা এখনও ডেভেলপ করতে পারিনি। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে যে আমরা মঙ্গল গ্রহে যান পাঠানোর জন্য ইঞ্জিন বানাতে পারছি, আমরা চাঁদে পাঠানোর জন্য ইঞ্জিন বানাতে পারছি, আমরা সূর্যের কাছাকাছি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে যাওয়ার জন্য আমরা ইঞ্জিন বানাতে পারছি, কিন্তু আমরা ফাইটার জেটের ইঞ্জিন কেন বানাতে পারছি না? ফাইটার জেটের ইঞ্জিন আমরাও বানাতে পেরেছি বন্ধুরা। আমরা কিন্তু কাবেরী ইঞ্জিন বানিয়ে ফেলেছি, কিন্তু কাবেরী ইঞ্জিনের যে থ্রাস্ট, তাকে যে স্টিলথ টেকনোলজি দেওয়ার জন্য 5th জেনারেশনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন কিন্তু আমরা এখনও ডেভেলপ করতে পারিনি। এতে যে পরিমাণ থ্রাস্ট দরকার, যে পরিমাণ আফটার বার্নার দরকার, সেগুলো কিন্তু আমরা এখনও সেই টেকনোলজি এখনও অবধি পৌঁছাতে পারিনি। তবে খুব শীঘ্রই আমরা হয়তো পৌঁছে যাব। আমাদের কাবেরী ইঞ্জিনের টেস্ট হচ্ছে, আর সবথেকে বড় কথা, কাবেরী ইঞ্জিন টেস্ট করার মতন যে এনভায়রনমেন্ট, যে পরিকাঠামো, সেটাও কিন্তু ভারতে নেই। কাবেরী ইঞ্জিন টেস্ট করাতে আমাদেরকে রাশিয়াকে সেই ইঞ্জিনকে পাঠাতে হয়। রাশিয়া সেই ইঞ্জিন টেস্ট করার তাদের পরিকাঠামো রয়েছে, তাদের সেই টেকনোলজি রয়েছে যেখানে জেট ইঞ্জিনের টেস্ট তারা ঠিকমতো করতে পারে, এবং সেইখানে আমাদের জেট ইঞ্জিন অর্থাৎ তেজসের যে ইঞ্জিন, কাবেরী ইঞ্জিন, সেই কাবেরী ইঞ্জিনকে টেস্ট করাতে হয়। রাশিয়া সেই টেস্ট করে আমাদেরকে সার্টিফাই করে যে না, এই ইঞ্জিন কতটা এফেক্টিভ, কতটা ডেভেলপ আরও বাকি আছে, এবং এর মধ্যে আর কী কী কাজ দরকার, কতটা শক্তি, এর থেকে কতটা শক্তি উৎপন্ন আমরা করতে পারছি। তো রাশিয়া না থাকলে কিন্তু এইগুলো আমরা করতে পারবো না। তো যাই হোক, রাশিয়ার সাথে আমি চাইবো যে, আমেরিকার সাথে যদিও একটা টেকনোলজি ট্রান্সফারের ডিল হয়েছে, কিন্তু আমি চাইবো রাশিয়ার সাথে যদি জেট ইঞ্জিনের টেকনোলজি ট্রান্সফারের একটা ডিল আমরা করেই নিতে পারি, তাহলে কিন্তু এটা ভারতের পক্ষে অত্যন্ত লাভদায়ক হবে বন্ধুরা। এবার আসি বিজনেসের দিক দিয়ে। রাশিয়া কিন্তু অলরেডি ভারতকে একটা নিউক্লিয়ার সাবমেরিন দিতে চলেছে। তো এটা নিয়ে কথাবার্তা তো হয়েই আছে, এবং এটার উপরে যদি একটা পাকাপোক্ত ডিল হয়ে যায়, এবং আমরা কিভাবে এটারও যদি আমরা টেকনোলজি ট্রান্সফার করতে পারি, যে দেখুন, যে কোনো যান্ত্রিক জিনিসের গণ্ডগোল হবেই, যান্ত্রিক জিনিস খারাপ হবেই, তাকে মেনটেনেন্সের দরকার পড়ে, এবং খুব ভালোভাবে মেনটেনেন্স করতে হয় তাকে, নাহলে সেই সব জিনিস অদূর ভবিষ্যতে গিয়ে নষ্ট হয়ে যায়। তো আমরা যদি টেকনোলজি ট্রান্সফার করিয়ে নিতে পারি, বা আমরা যদি মেক ইন ইন্ডিয়া প্রসেসে যদি ভারতেই তার ম্যানুফ্যাকচারিং করাতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সব জিনিসের মেনটেনেন্সের জন্য বিদেশিদের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না। দেখুন, রাশিয়া কিন্তু এখন ফেস আছে ইউক্রেনের যুদ্ধে। রাশিয়ার কাছে যখন তখন আমরা হেল্প চাইলে কিন্তু পাবো না। রাশিয়া প্রথমে তার নিজেকে ডিফেন্ড করবে, তারপরে তার কাছে যদি সময় এবং সামর্থ্য থাকে, তারপরে সে কিন্তু ভারতকে বা অন্যান্য দেশকে তার সাহায্য করবে। ভারত যদি কোনো রকমভাবে মেক ইন ইন্ডিয়া প্রসেসে ভারতে যদি যেসব টেকনোলজির সঙ্গে রাশিয়া চায়নাকে ছাড়তে চাইছে এবং ইন্ডিয়ার হাত ধরতে চাইছে, সেই সব টেকনোলজি যদি আমরা ভারতে নিয়ে আসতে পারি, এবং ভারতে যদি মেক ইন ইন্ডিয়া প্রসেস আছে তার ম্যানুফ্যাকচারিং হাব বানাতে পারি, তাহলে কিন্তু রাশিয়াও যেভাবে চায়নার উপর থেকে ডিপেন্ডেন্সি কমিয়ে ফেলতে পারবে, ভারতে কিন্তু তথ্য প্রযুক্তির দিক থেকে অনেক বেশি, এখন যে স্পিড রয়েছে তার থেকেও মোটামুটি 25 গুণ 30 গুণ স্পিডে আরও বেশি নিজেকে ডেভেলপ করতে পারবে, ইকোনমিক্যালি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। রাশিয়ার সাথে আমরা ইদানিং কয়লা কেনা শুরু করেছি। গত 4-5 দিনের ঘটনা, আমরা রাশিয়া থেকে কিন্তু ইরানের পথ দিয়ে, চাবাহার পোর্ট দিয়ে আমরা অলরেডি কয়লা কিন্তু ভারতে আনিয়ে ফেলেছি। এটা একটা বড় পদক্ষেপ। মানে এটা বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে খুব একটা আলোচনা করা হয়নি, কিন্তু এটা আমরা এখন রাশিয়া থেকে কী জিনিস নিচ্ছি, আমরা এখন রাশিয়া থেকে হাতিয়ার নিচ্ছি, ডিফেন্স ইকুইপমেন্টস নিচ্ছি, আমরা রাশিয়া থেকে ফাইটার জেট নিচ্ছি, আমরা রাশিয়া থেকে কয়লা নিচ্ছি, আমরা রাশিয়া থেকে তেল নিচ্ছি, আমরা রাশিয়া থেকে ন্যাচারাল গ্যাস নিচ্ছি, এবং বহুত পরিমাণে, এটা অল্প পরিমাণে না, অনেক পরিমাণে কিন্তু রাশিয়ানের সঙ্গে আমাদের যে ইয়ারলি ট্রেড হয় সেটা কিন্তু 65 বিলিয়ন পৌঁছে গেছে। তো এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার না, যদিও চায়না এখান থেকে অনেক এগিয়ে রয়েছে। চায়নার সাথে আমাদের 100 থেকে 110 বিলিয়নের আমরা ইয়ারলি ট্রানজ্যাকশান করি, আমরা বিজনেস করি। রাশিয়া তার থেকে অনেক পিছিয়ে রয়েছে। আমরা চাইছি রাশিয়ার সাথে এই যে লেনদেনের ব্যাপারটা, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে হোক, তাতে আমরাও চায়নার উপর থেকে কিছু ডিপেন্ডেন্সি কমাতে পারবো। তো এই সব জিনিসগুলো যদি রাশিয়ার সাথে ভারতের চুক্তিবদ্ধ হয়ে যায়, বিজনেসের যে ব্যাপার স্যাপারগুলো, তো এক্ষেত্রে কিন্তু ভারত কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে। ভারত কিন্তু বিশ্বের দরবারে একটা জায়গা অলরেডি তৈরি করে ফেলেছে, সেইখানে বিশ্বের দরবারে ভারত গুরুর ভূমিকায় থাকতে পারবে। আমরা রাশিয়ার সাথে যখনই আমরা কথাবার্তা বলি বা অন্যান্য দেশের সঙ্গে যখনই আমরা কোনো ডিল করতে যাই, আমরা কিন্তু একটা জিনিস ভুলে যাই, যে কালচারাল একটা ডিল থাকা উচিত। রাশিয়াতে কিন্তু আমাদের মিঠুনদার অনেক বড় ফ্যান বেস রয়েছে। রাশিয়াতে মিঠুনদা কিন্তু মানে সামান্য সেলিব্রিটি না, ইন্টারন্যাশনাল লেভেলের বড় একজন সেলিব্রিটি।
রাশিয়ানরা প্রচুর হিন্দি সিনেমা দেখে, রাশিয়ান প্রচুর স্টুডেন্টস যারা ভারতে পড়াশোনা করতে আসে, ভারতে গবেষণা করতে আসে, এবং ভারত থেকেও প্রচুর স্টুডেন্টস রাশিয়াতে পড়তে যায়। কালচারালি রাশিয়ান কালচার কিন্তু ইন্ডিয়ান কালচারকে অনেক বেশি পছন্দ করে, আর আমরাও ইন্ডিয়ানরাও রাশিয়ান কালচারকে অনেক বেশি পছন্দ করি। তো কালচারালি যদি একটা এডুকেশনালি শিক্ষাগত দিক দিয়ে এবং যদি কালচারালগত দিক দিয়ে যদি আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি হয়, আমাদের যদি আদান প্রদান হয়, কালচারালি আদান প্রদান এবং শিক্ষাগত ব্যবস্থা যদি আদান প্রদান হয়, তাহলে কিন্তু রাশিয়া থেকে আমাদের ছেলেপেলেকে পড়াতে পারি, বা আমরা যদি রাশিয়ার সাথে আমাদের যদি ভারতের একটা খুব ভালো তৈরি হয়ে যায় এডুকেশনালি যদি একটা ভালো ডিল আমরা করতে পারি রাশিয়ার সাথে, তাহলে এটাও কিন্তু ভারতের পক্ষে খুব লাভবান হবে। আমি আরেকটা জিনিসের মধ্যে যোগ করতে চাইছি যে 60-70 বছর ধরে ভারত স্বাধীন হওয়ার পর থেকে রাশিয়ার সাথে যে ডিলগুলো হয়ে আসছে তার মধ্যে বেশিরভাগ ছিল আর্মস ডিল এবং খাদ্য, তেল, ন্যাচারাল গ্যাস, কয়লা, এসবেরই ডিলস ছিল, টেকনোলজি। এই দুদিনের সফরে আমি আশা করব যে আরও নতুন নতুন দিক তৈরি হবে এই পুরনো দিকগুলো ছাড়াও, যেখানটাতে আমরা একে অপরকে সাহায্য করতে পারবো, একে অপরকে হেল্প করতে পারবো এবং একে অপরকে ডেভেলপ করতে পারবো। তো এই জিনিসগুলো নিয়ে আমরা যদি আলোচনা করি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যদি পুতিনের আলোচনা হয়, এটাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে। আমরা সবাই এটা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করব যে এই 2 দিনের সফরে কী কী চুক্তি নিয়ে আলোচনা হয়েছে এবং ভারত কীভাবে তার থেকে বেনিফিটেড হবে। তো আমি চাইবো এই 2 দিনের সফর খুব ভালোভাবে সফল হোক এবং ভারতে যারা শত্রু রয়েছে তাদের মুখে একটা কড়া জবাব পড়ুক, তাদের মুখ যেন বন্ধ হয়ে যাক, এবং ভারত সব দিক দিয়ে রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে এই সম্পর্ককে আরও বেশি শক্তিশালী হোক, এবং আমরা এর যে রেজাল্ট বেরোবে, এই যে আলোচনার যেটা হবে, তার যে খবর থাকবে, সেই খবর নিয়ে কিন্তু আমরা পরবর্তী আরেকটা ভিডিও বানাবো। তো বন্ধুরা ততদিনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এখানে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।